আশা করছি সবাই ভালো আছো। তোমাদের কেমকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো বা ক্লাস 12-এর 4th সেমিস্টারে, তাদের জন্য আজকে একটা ক্লাস কোঅর্ডিনেশন কম্পাউন্ড, নতুন একটা ক্লাস। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বা 2-3টা চ্যাপ্টার একসাথে চালাবো, এরকম ভাবনাই ভেবেছি। কাজেই তোমাদের সুবিধা হবে। মনে করবে আর কি দুই রকম আর কি স্যার ক্লাস করাচ্ছে, এরকম ব্যাপার। একটা চ্যাপ্টারই ক্লাস করাতে পারে, আর একটা চ্যাপ্টারে একটা মজা নেওয়া আর কি। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের আজকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস একটা চ্যাপ্টার, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস আমি করাবো, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা ডি ব্লকের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, তাই একসাথে আমি চাপাবো। ডি ব্লকের যে চ্যাপ্টারটা সেটার সাথে একদম ডাইরেক্টলি কানেক্টেড। হ্যাঁ, তাহলে আশা করছি তোমাদের অসুবিধা সেরকম হবে না, সুবিধা হবে। তো তোমরা যারা ডি ব্লক ক্লাসগুলো করোনি, তোমরা অবশ্যই ক্লাসগুলো করবে। আর যারা আমার নতুন চ্যানেলে, আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে, যাতে নতুন নতুন ক্লাস তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় আর কি, সেই জন্য। হ্যাঁ, তো চলো আর কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা স্টার্ট করি। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আজকের টপিক হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো কম্পাউন্ড কাকে বলে? হ্যাঁ, প্রথমত আমাকে জানতে হবে কম্পাউন্ড কাকে বলে। কম্পাউন্ড হচ্ছে দুই বা ততোধিক মৌল যুক্ত হয়ে যে নতুন পদার্থ উৎপন্ন করে, পদার্থই বলা যায়, তাকে কম্পাউন্ড বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কম্পাউন্ড মূলত কয় প্রকার? দেখো, কম্পাউন্ড মূলত হচ্ছে দুই প্রকার। কি কি বলতো? একটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড, বা এটাকে বলে ফার্স্ট অর্ডার কম্পাউন্ড। আর একটা হচ্ছে মলিকুলার কম্পাউন্ড, বা সেকেন্ড অর্ডার, যেটাকে বলি আমরা সেকেন্ড অর্ডার। ঠিক আছে? মলিকুলার কম্পাউন্ড আবার দুই প্রকার। একটা হচ্ছে বাইসল্ট, আর একটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ডসকে জটিল যৌগ বলা যায়। তাহলে দেখো, বুঝতে পারছো কিনা কম্পাউন্ড হচ্ছে এগুলো। এবার আমাকে জানতে হবে সিম্পল কম্পাউন্ডস কাকে বলে। সিম্পল কম্পাউন্ডস যেসব কম্পাউন্ডস খুব সিম্পলি ভেঙে যায়, জলীয় দ্রবণে আয়নে ভেঙে যায়, যারা জলীয় দ্রবণে খুব সহজে বিয়োজিত হয়। ঠিক আছে? তাদেরকে সিম্পল কম্পাউন্ডস বলে। যেমন ধরো NaCl, কি হচ্ছে বলো? Na+ Cl- এ ভাঙলো। যেমন HCl কিভাবে ভাঙে? H+ Cl- এ ভাঙে।
তাই এদেরকে আমরা সিম্পল কম্পাউন্ডস বলবো। বুঝা গেল? বাইসল্ট কারা? বাইসল্ট কারা? এবার চলো বাইসল্ট। বাইসল্টের সংজ্ঞাটা হচ্ছে যে দুই বা ততোধিক বাইসল্ট মানে কি জানো? যুগ্ম লবণ, বা এটাকে বলে দ্বি লবণ। তাহলে দুই বা ততোধিক লবণ পরস্পর যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে, যে যৌগ তৈরি করে, তাদের দ্বিলবণ বলে। ঠিক আছে, এবার এদের আমি উদাহরণ কিছু দিচ্ছি। তো উদাহরণটা হচ্ছে কি, যে কিছু কিছু যৌগ যারা বাইসল্ট, দুটা লবণ। লবণ কাকে বলে আমরা জানি। লবণের সংজ্ঞা, লবণ কারা বলতো? লবণ হচ্ছে যে কোনো ধাতু, মানে ধাতুর ক্লোরাইড কিংবা সালফেট, হ্যাঁ, কিংবা বাইকার্বনেট, এগুলো আয়ন্সগুলোকে আমরা বলি তাদের লবণ। যেমন NaCl লবণ, যেমন K2SO4 লবণ। ঠিক আছে, এগুলো হচ্ছে সব লবণ। ওকে, আচ্ছা, তাহলে এক্সাম্পল, লবণের এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো KCl ডট MgCl2 ডট 6H2O। কেন এটা লবণ? কারণ KCl অবশ্যই লবণ, MgCl অবশ্যই লবণ। তাহলে দুটো লবণ একসাথে যুক্ত হচ্ছে, এই জন্য এটাকে লবণ আমরা বলি। এবং এই লবণগুলো কি হয় জানো? K প্লাস Cl মাইনাস প্লাস Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস প্লাস 6H2O, এইভাবে আয়নে ভেঙে যায়। ওকে, এরকম আয়নে ভেঙে যায়। এটাকে বলা হয় কার্নালাইট। কার্নালাইট এটাকে, মানে এই দ্বিলবণগুলো জলে নিজের নিজের আয়নে ভাঙে, এটা বলতে চাচ্ছি। আর যেমন ধরো আরেকটা হচ্ছে K2SO4 ডট Al2SO4 ডট 24H2O। K2SO4 ডট Al2SO4 ডট 24H2O। তাহলে 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস 2Al 3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস প্লাস 24H2O। এইভাবে আয়নগুলো ভালো। এটাকে আমরা বলি ফটকিরি বা ফিটকিরি, যাই বলি ফটকিরি। তাহলে এটা একটা দ্বিলবণ, অবশ্যই দ্বিলবণ। ঠিক আছে, তাহলে আরেকটা দ্বিলবণের উদাহরণ কি? যেমন ধরো FeSO4 ডট NH4 হোল টু SO4 ডট 6H2O। ঠিক আছে, এটা একটা লবণ, তবে এই লবণটার নাম হচ্ছে মোর লবণ। মোর লবণ, মোর সল্ট। এই যে লবণটা, এই লবণটাও ভাঙতে পারে। Fe2 প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস 2NH4 প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস 6H2O। ওকে, এইভাবে লবণগুলো জলীয় দ্রবণে ভেঙে যায়। যেমন ধর আরেকটা লিখে কি, Cr2 K2SO4 ডট Cr2
SO4 হোল 3 ডট 24H2। এই যে লবণটা, এই লবণটা আয়নে যদি ভাঙে তাহলে কিভাবে ভাঙবে জানো? 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস 2Cr 3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস প্লাস 24H2। এইভাবে এরা আয়নে ভাঙে, এই যে আয়নসগুলো ভাঙে। তাহলে এই আয়নে ভাঙে বলে এটাকে বলা হয় ক্রোম-অ্যালাম। এই আয়নে ভাঙে বলে একটা আমি সিদ্ধান্ত তোমাদেরকে দিচ্ছি। কি সিদ্ধান্ত জানো? সেটা হচ্ছে যে তার মানে কি, এরা জলীয় দ্রবণে নিজের স্বাধীন সত্তা বজায় রাখতে পারে না। তার মানে বুঝে গেলাম যে দ্বিলবণ যৌগ জলীয় দ্রবণে নিজের স্বাধীন সত্তা বজায় রাখতে পারে না। আয়নে ভেঙে আছে তো নিজের স্বাধীন সত্তা বজায় রাখতে পারে না। তাহলে দ্বিলবণের একটা সংজ্ঞা দিয়ে বলতে পারি যে সব যৌগ বা দুটি লবণের সমাহারে গঠিত এমন একটা যৌগ যারা জলীয় দ্রবণে নিজের স্বাধীন সত্তা বজায় রাখতে পারে না। ওকে, চলো নেক্সট হচ্ছে কি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। দ্বিলবণটা জানা হয়ে গেল, এবার আমরা জানবো কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। সেকেন্ড অর্ডার যে কম্পাউন্ড ছিল না, তার ফার্স্ট পার্টটা বলা হলো। এই যে দেখো, এই যে দেখো, এই মলিকুলার কম্পাউন্ডস এর বাইস সল্টটা বলা হলো। এবার এটা বলতে চাচ্ছি। ওকে, চলো কোঅর্ডিনেশন কম্পাউন্ডস লিখেছি তো। হ্যাঁ, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ফার্স্ট একটা বিজ্ঞানী নাম হচ্ছে ট্যাসার্ট। কি নাম বললাম? ট্যাসার্ট। তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্টটা পরে আমাদের শুনবো আশা করছি। তো একটা যৌগ দিয়ে হঠাৎ করে রেখেছিলেন এবং রেখে গিয়ে তিনি দেখলেন কি যে ওটা একটা কালার দিল। কেন দিল, কি কারণে দিল? তার মানে কিছু একটা ওখান থেকে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা একটা কালারে শো হয়েছে। তো এখান থেকে তিনি ভাবতে লাগলেন যে আবার এটাও একটা ব্যাপার যে ওইটা যৌগটা ভেতরে যা যা আছে সেগুলো ধরা দিচ্ছে না। তো যাই হোক, ওগুলো আমাদের গল্প জেনে লাভ হবে না, আমি তোমাদেরকে বলে দিই। কোঅর্ডিনেশন কম্পাউন্ড যারা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে তারা কোঅর্ডিনেশন। কি বললাম? যারা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে তারা কোঅর্ডিনেশন। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেমন ধরো, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে মানে কি, কোঅর্ডিনেশন কম্পাউন্ড সাধারণত থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। তাহলে FeCN হোল 6 ফার্স্ট ব্র্যাকেট। এই যে যৌগটা, এই যৌগটাকে আমরা কোঅর্ডিনেশন বলবো। তবে এই যৌগটার আচ্ছা দেখো, এই যৌগটা হচ্ছে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। এই যৌগটাতে দেখা গেল কি জানো, যে এমন একটা, আমি ধরো কাউকে এক্সপেরিমেন্ট করতে পাঠালাম এবং পটাশিয়ামের টেস্ট করতে পাঠালাম, তো পটাশিয়াম টেস্ট দিচ্ছে। ফেরাসে টেস্ট করতে পাঠালাম, ফেরাসও টেস্ট দিচ্ছে না, ফেরাস টেস্ট দিচ্ছে না। সায়ানাইড টেস্ট করতে পাঠালাম, সায়ানাইড টেস্ট দিচ্ছে না। তাহলে ওখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে যারা কি হচ্ছে, যারা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে তারা সাড়া দিচ্ছে। তাহলে পটাশিয়াম রেসপন্স দেয়, Fe and Cn নো রেসপন্স। এরা সাড়া দেয় না, মানে এরা সাড়া দেয় না, এ সাড়া দেয়। তাই এই অঞ্চলটাকে
ওয়া আয়নীয় অঞ্চল বলা হয়। এই যে Fe CN6 এই অঞ্চলটাকে ওয়া আয়নীয় অংশ বলে। কেন জানো? কারণ এ তো সাড়া দিচ্ছে না, আর যারা সাড়া দেয় না তার মানে বুঝে গেলাম তারা আয়নে ভাঙে না, তাই আয়নে ভাঙলে সাড়া দেবে, আয়নে ভাঙে না তাই সাড়া দেয় না। এদিকে K4 এই অংশটা সাড়া দিচ্ছে, তার মানে এটাকে বলি আমরা কি বলবো বলো তো? আয়নীয় অংশ বলবো। ওকে, এটা আয়নীয়। আর এটা সাড়া দিচ্ছে না, তার মানে এটা হচ্ছে অআয়নীয় অংশ। তাহলে আয়নীয় আর অআয়নীয় এটা বোঝা হয়ে গেল। যে কোনো এবার যারা সাড়া দিচ্ছে, হ্যাঁ, এই যে K4 এরকম কিছু একটা কিছু যারা থার্ড ব্র্যাকেটের বাইরে থাকছে, ঠিক। আচ্ছা, তাহলে দেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এই যৌগটা কোঅর্ডিনেশন, আমি আবার ইলাবোরেট করছি, এই যৌগটা কোঅর্ডিনেশন। আচ্ছা, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে K4 যে বাইরে আছে সে রেসপন্স দেয়, তার মানে আয়নে ভাঙে। আর FeCN যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে এইটা রেসপন্স দেয় না, তার মানে এ সাড়া দেয় না, তার মানে এই আয়নে ভাঙেনি। এরকম তাহলে আমি এটাকে আলাদা করে লিখলাম, এই অংশটাকে আয়নীয় বলছি, এটাকে আমরা অআয়নীয় অংশ, মানে সরি, এটাকে অআয়নীয় বলছি, এটাকে আয়নীয় বলছি। চলো কি বলবো এবার? এই কোঅর্ডিনেশন সংক্রান্ত একটা বিজ্ঞানী, নাম হচ্ছে ওয়ার্নার্স। কি নাম বললাম? ওয়ার্নার্স। তাই ওয়ার্নার্স থিওরিটা আমাদেরকে জানতে হবে। কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের ওয়ার্নার্স থিওরি, ওয়ার্নার্স কোঅর্ডিনেশন থিওরি কি বলা হয় এটাকে? ওয়ার্নার্স কোঅর্ডিনেশন থিওরি। ঠিক আছে, তো এগুলো তোমাদের বইয়ে, ছায়া বইয়ে হোক, সাতরা বইয়ে হোক, সুন্দর করে লেখা আছে। আমি শুধু একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, যেমন ধরো ফার্স্টে হচ্ছে কি, এখানে Fe+2 স্টেটে আছে, হ্যাঁ, এর জারণ স্তর এটা, Fe এর জারণ স্তর F+2। আমরা এটা বার করতে পারবো, তোমাদেরকে এই মুহূর্তে বার করালাম না, বার করতে শেখালাম না, তবে এটা বুঝে না Fe2+। তো ফার্স্ট রুলসে হচ্ছে যে প্রতিটি, আমি লিখছি না, প্রতিটি, আচ্ছা লিখে দিই, প্রতিটি স্ববর্গীয় যৌগে ধাতু, আমি বলে দিই ধাতুর মানে কেন্দ্রীয় ধাতুর দুটি যোজ্যতা বর্তমান, দুটি যোজ্যতা বর্তমান। একটা হচ্ছে কি প্রাথমিক, প্রাইমারি বলি, প্রাইমারি বা আয়নীয় বা মুখ্য যোজ্যতা। ঠিক আছে, আরেকটা হচ্ছে গৌণ বা অনায়নীয় বা সেকেন্ডারি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো ভালো করে খেয়াল করো, প্রাইমারি যোজ্যতা যেটা না, এই যে Fe2+ অবস্থায় যে আছে এটাই হচ্ছে তার প্রাইমারি যোজ্যতা। তার মানে Fe যে স্টেটে থাকবে সেটাই হচ্ছে তার প্রাইমারি যোজ্যতা। আর গৌণ যোজ্যতা কোনটা? যেটা হচ্ছে সে কটাকে নিয়ে আছে, দেখো এখানে Fe কজনকে নিয়ে আছে, CN কটাকে নিয়ে আছে, 6টা, তাই গৌণ যোজ্যতা হচ্ছে 6। ওকে, তাহলে একটু ভালো করে লিখে নিন, প্রাইমারি যোজ্যতা বা মুখ্য যোজ্যতা হচ্ছে কত? +2 বা 2, আর গৌণ যোজ্যতা হচ্ছে কত? 6। এটা 1 নম্বর। 2 নম্বর বলা হলো কি যে প্রাইমারি যোজ্যতা অ্যানায়ন দ্বারা পরিবৃক্ত হয়। কি দ্বারা? অ্যানায়ন দ্বারা পরিবৃক্ত হয়। তারপরে Fe2+ আছে, তো Fe2+, এই Fe2+ কোনো না কোনো ওর মানে ও তো ওই অ্যানায়ন কাউকে দিয়ে এই 2+টাকে ব্যালেন্স করে রেখেছে, হ্যাঁ,
তাহলে এই জন্য অ্যানায়ন দ্বারা পরিবৃক্ত হয়। আর সেকেন্ডারি ভ্যালেন্সি কি, কোনো অ্যানায়ন বা কিছু ক্ষেত্রে ক্যাটায়ন বা নিউট্রাল অণু দ্বারা গঠিত পরিবৃক্ত হবে। কিরকম দেখো, মানে এখানে Fe যে Cn দিয়ে পরিবৃক্ত আছে, তাহলে গৌণ যোজিতা এই যে Cn, এই Cnটা যে মানে Cn এর জায়গায় যারা যারা থাকবে সেই জায়গাতে অ্যানায়ন হতে পারে, সেটার ক্যারেক্টার ক্যাটায়ন হতে পারে, বা সেটার ক্যারেক্টার কি হতে পারে, নিউট্রাল হতে পারে। এটা হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, আর এই 2 নম্বর বা 3 নম্বর, 2 আর 3 এটা সি। তাহলে এই যে প্রাইমারি ভ্যালেন্সি, এটা এর নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, বুঝতে পারলাম? তাই এটাকে বলা হয় আয়নীয় যোজিতা। কিন্তু এটা আবার কি হয়, ধাতু থেকে বিচ্ছিন্ন হয়। দ্রবণে, তাই এটা বিচ্ছিন্ন মানে আয়নে বিচ্ছিন্ন হয়ে যায়, তাই এটা আয়নীয়। আর এই হয় না, তাই এটা অনায়নীয়। নাম্বার ডি, মানে 4 নম্বর বললেন যে প্রত্যেকটা ধাতু যারা থাকতে পারে Fe2+ অবস্থায় বা Fe3+ অবস্থায় বা নিকেল 2+ অবস্থায়, Cu2+ অবস্থায়, বা Pte4+ অবস্থায়, মানে যে যে অবস্থায় থাকুক না কেন, বা CO2+ অবস্থায়, CO3+ অবস্থায়, হ্যাঁ, যে যে অবস্থায় থাকুক না, তারা নির্দিষ্ট সংখ্যক এই লিগ্যান্ডকে নিয়ে থাকবে। মানে সবর্গ এই যে Cn যেটা আছে, Cnটা হচ্ছে লিগ্যান্ড, তাহলে ওই Cn গুলোকে তারা নিয়ে রাখবে নির্দিষ্ট সংখ্যক। Fe2+ যদি হয় না, তাহলে 6 জনকেই নেবে। Fe3+ যদি হয় তাহলে 6 জনকেই নেবে। Ni2+ হলে 4 জনকে নিতে পারে, 6 জনকে নিতে পারে। CO3+ হলে কি 6 জনকেই নেবে। এটা ফিক্সড, অনার্স বলে দিলেন 6 জনকেই নেবে, এটা ফিক্সড। এটাই 4 নম্বর সূত্র, ঠিক আছে? আচ্ছা, ই নাম্বার দেখো, K4Fe(Cn)6, এটাকে বলা হয় সেন্ট্রাল মেটাল। কি বলা হয় বললাম? সেন্ট্রাল মেটাল অ্যাটম। তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ঘিরে যারা আছে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। আর এই কেন্দ্রীয় ধাতুর সাথে লিগ্যান্ডগুলো যুক্ত হয়ে যে লেয়ার বানিয়েছে, সেই লেয়ারটাকে বলা হয় কোঅর্ডিনেশন লেয়ার। এটাই তিনি বলেছিলেন। আচ্ছা, তাহলে এটাকে হ্যাঁ ঠিক আছে, তাহলে কি বলছি বলো? আচ্ছা দেখো, তাহলে 4 নম্বর সূত্রটা কোনটা জানো, 5 নম্বর সূত্রটা কোনটা? তাহলে এই যে কোঅর্ডিনেশন, এই Fe এবং Cn, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা মিলে যে লেয়ার বানানো হয়েছে বা যে লেয়ার বানাইছে, সেই লেয়ারটাকে বলা হয় কোঅর্ডিনেশন লেয়ার। এইটা 5ম সূত্র। 6ষ্ঠ সূত্র কি? তিনি বললেন যে যেসব কোঅর্ডিনেশন কম্পাউন্ডসগুলো থাকে, তাদের লিগ্যান্ডগুলো মানে Fe এবং Cn কে ঘিরে Cn গুলো নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত থাকে। যেমন ধরো Fe1, C2, Cn3, এরকম বিন্যাসে বিন্যস্ত থাকে। তিনি এটা বললেন, কিন্তু পারফেক্টলি কিন্তু তিনি বলতে পারেননি হ্যাঁ কি বিন্যাসে থাকবে। নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত থাকে, এই কথাটা বলেছিলেন, ঠিক আছে? নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত থাকে। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, নাম্বার 8, মানে যে নির্দিষ্ট একটা জ্যামিতিক বিন্যাসে বিন্যস্ত থাকে, এই কথাটা নাম্বার 7 পয়েন্টে বলেছিলেন, বা 6-এ বলেছিলেন, 6 নম্বরে বলেছিলেন। নাম্বার 7-এ কি বললেন যে K4Fe(Cn)6, এই যে K4 যে অঞ্চলটা বাইরে আছে, এই অঞ্চলটাকে বলা হয় আয়োনাইজেবল পার্ট, আয়োনাইজেবল রিজিয়ন, আয়নী ভবন অঞ্চল। কেন? কারণ এটা যেহেতু আয়নে ভাঙে, এই পার্টটা আয়নে ভাঙে, তাই এই অংশটাকে বলা হয় আয়োনাইজেবল রিজিয়ন, ঠিক আছে? এটা 7 নম্বর সূত্রে তিনি বলেছিলেন। তো অনার্স থিওরিটাই আজকে আমি করালাম, এবং অনার্স থিওরিটা ভালো করে তোমরা বই থেকে পড়বে আরও। আশা করছি যেটুকু বললাম সেটুকুতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, যেটুকু বললাম সেটুকুতে অসুবিধা হওয়ার কথা নয়। খুব
মানে ভাষা টাষা দিয়ে লিখালাম না, কারণ বইয়ে তোমরা পাবে এগুলো। হ্যাঁ, অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবে। আর যেমন প্রথমে আমি বললাম, আর একটু ইলাবোরেট করে দিচ্ছি। প্রথমে বললাম যে দুটো যোজ্যতা থাকে, একটা হচ্ছে প্রাইমারি যোজ্যতা, একটা সেকেন্ডারি যোজ্যতা। যে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের ধাতুর দুটো যোজ্যতা, একটা প্রাইমারি যোজ্যতা, যে যোজ্যতাটা কি তার অক্সিডেশন স্টেটটাই। গৌণ যোজ্যতা কি, যেটা লিগ্যান্ড জটা থাকবে, এটা লিগ্যান্ড, মানে ধাতুর সাথে যারা লেগে থাকে তারা লিগ্যান্ড। আচ্ছা, এবার চলে যাও। প্রাইমারি ভ্যালেন্সির কোনো নির্দিষ্ট অভিমুখ নাই। আর প্রাইমারি ভ্যালেন্সিটা কি দ্বারা পরিবর্তিত হয়? আয়নায়ন দ্বারা। যেমন ধরো Fe2+, ও তো আয়নায়ন দ্বারাই পরিবর্তিত হবে। সেকেন্ডারি ভ্যালেন্সি, আচ্ছা এই প্রাইমারি ভ্যালেন্সি কি হয় বলতো? ধাতু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দ্রবণের মধ্যে ধাতু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেকেন্ডারি ভ্যালেন্সি যেটা, এই যে দেখো সেকেন্ডারি ভ্যালেন্সি কি, এই যে সেকেন্ডারি ভ্যালেন্সি এই অংশটার সাথে কিন্তু কানেক্টেড। তার মানে এই যে পার্টটা, এই যে CN, এই কি হতে পারে জানো? ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে, প্রশম হতে পারে। ওটাই বলেছি, অ্যানায়ন, ক্যাটায়ন বা নিউট্রাল দ্বারা প্রশমিত হতে পারে। আচ্ছা, ডি নাম্বার 4 নম্বরে কি বলা হলো? যে অনার্স বলে যে প্রত্যেকটা ধাতুর যে নির্দিষ্ট স্টেটে থাকে, যে ধাতু আয়ন আকারে থাকে, সে নির্দিষ্ট সংখ্যক কি বলে লিগ্যান্ডকে ধরতে পারে, মানে কোঅর্ডিনেশন নাম্বারটা তার কিন্তু এটা হয়। তাহলে এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6। কোঅর্ডিনেশন নাম্বার কটা লিগ্যান্ডকে ধরছে, এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6। এর ক্ষেত্রে 4 হতে পারে, 6 হতে পারে কোঅর্ডিনেশন নাম্বার, এর ক্ষেত্রে 6। ওকে, এরকম নির্দিষ্ট, যেরকম চার্জ থাকবে, যেরকম আধান থাকবে, সেই হিসাবে নির্দিষ্ট। 5 নম্বরে কি বলেন? 5 নম্বরে বলেন যে কেন্দ্রীয় ধাতুর মধ্যে যেগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, মানে কেন্দ্রীয় ধাতুর সাথে লিগ্যান্ডগুলো আছে, লিগ্যান্ডগুলো মিলিত হয়ে যে একটা লেয়ার বানানো হয়েছে, সেই লেয়ারটা তৈরি হয়েছে, বা যে লেয়ারটা হয়েছে সেই লেয়ারটার নাম তিনি বলেন কি? কোঅর্ডিনেশন লেয়ার। ওকে। 6 নম্বরে তিনি বলেন যে কেন্দ্রীয় ধাতুকে কেন্দ্রীভূত করে তার চতুর্দিকে যে লিগ্যান্ডগুলো, এই লিগ্যান্ডগুলো নির্দিষ্ট ত্রিমাত্রিক বিন্যাসে বিন্যস্ত থাকে। কিন্তু কি বিন্যাসে বিন্যস্ত থাকে পারফেক্টলি কিন্তু বলতে পারেনি, এইটাই। এবার এটা ভালো করে ভাষায় আছে। 7 নম্বরে বলেন কি, যেটা অংশ বাইরে থাকে সেই অংশটা হচ্ছে আয়নাইজেবল, মানে কি বলে, আয়নীভবন অঞ্চল। ঠিক আছে, তো এই 7খানা তোমাদের অনার্স থিওরি বলা আছে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই অনার্স থিওরিটা ভালো করে করবে, দ্বিলবনটা ভালো করে করবে। তো অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখবে, কোনো সমস্যা হলে। তো আশা করছি তোমাদের ক্লাসটা ইফেক্টিভ হবে এবং তোমরা মন দিয়ে ক্লাসগুলো করবে। ঠিক আছে, তো চলো আর বেশি না বাড়িয়ে আজকে এইটুকুই থাকবে। প্রথম ক্লাসটা একদম ছোট্ট দিলাম, পরের ক্লাসটা একটু বড় হতে পারে। তোমরা ভালো করে মন দিয়ে পড়বে। ঠিক আছে, তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে তোমাদের কাছে ক্লাসগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ওকে, তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, টাটা।